স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক, তবে সারা দেশে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। বরিশালে বাস শ্রমিকদের ধর্মঘট, বিপাকে দক্ষিণাঞ্চলে চলাচলকারীরা। সকাল ৬টার ট্রেন এখন পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। একবার এই প্ল্যাটফর্ম নির্দিষ্ট ঘোষণা দেওয়া উচিত যে এখন এটা ছাড়বে। স্টাফের মারধর করছে, স্ট্যান্ড ভাঙচুর করছে, মানে দিন দিন এরা অত্যাচার করতে আছে। স্টুডেন্টরা কি দেশের জনগণ, আমরা কি দেশের জনগণ না? হাফ কার দেখাইয়া বাপ মায়ের উঠাই দিয়ে হারা চলে যায়। 2 সেট 5 টাকা 10 টাকা বা 50 টাকার জন্য আমরা জানি হেনস্থা না হয়। বাসা থেকে জানতাম না যে বাস বন্ধ, এসে শুনতেছি যে হঠাৎ করে বাস বন্ধ। ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, একটা লং ড্রাইভে এই বড় মহাসড়কে তো সিএনজির জন্য উপযুক্ত নয়। ইনি এখন জনপদে থাকছে বিস্তারিত। আমি আইসাই 4 দিন, গত রবিবারে আসছি। পুলিশ কমিশনার মহোদয় আর ডিসি সাহেব মহোদয় আমাদের একটা আশ্বাস দিছে, এই কারণে আমরা আবার গাড়ি চালাচ্ছি। প্রশাসনের আশ্বাসে 3 দিন পর খুলনায় ট্যাঙ্ক লরি ধর্মঘট প্রত্যাহার। ডিপো থেকে 16 জেলায় তেল সরবরাহ শুরু। এখন জনপদে নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই ট্রেন শিডিউল বিপর্যয়ের প্রসঙ্গ। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফরা। এতে বেশিরভাগ স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে একের পর এক শিডিউল বিপর্যয়ে স্টেশনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ ও কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। প্রথমেই চলে যেতে চাই চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং একই সাথে জানাবেন ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? রাত্রে মূলত স্বস্তির খবর যেটি, সেটি দেরিতে হলেও ট্রেন চলাচল শুরু হয়েছে। যারা ট্রেন যাত্রী রয়েছেন নিরাপদ নির্বিঘ্নে যাতায়াতের জন্য রেলপথকে ব্যবহার করেন, তারা আসলে এতে খুশি। এবং সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে ময়মনসিংহ, চাঁদপুর, ঢাকা, সিলেট এইসব গন্তব্যে 60টির মতো ট্রেন ছিল। কক্সবাজারগামী একটি ট্রেন সহ সবগুলো ট্রেনে ছেড়ে গিয়েছে। তবে যেটি ভোগান্তির সেটি হচ্ছে প্রত্যেকটি ট্রেনেই দেখা গেছে 1.5 থেকে অন্তত 2 ঘন্টা দেরিতে ছেড়েছে। বিশেষ করে বলতে পারি যে চট্টলা এক্সপ্রেস, যেটি সকাল 6টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, সেটি 8টা 10 মিনিটে ছেড়ে যায়। এর পরপরই সুবর্ণ এক্সপ্রেস, যেটি 7:30টায় ছাড়ার কথা, সেটি 8:30টায় ছেড়ে যায়। এরপর পাহাড়িকা, যেটি 7টা 50-এ সিলেটের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল, সেটি ছেড়ে যায় মূলত 8টা 45 নাগাদ। এর বাইরে যেটি সাগরিকা এক্সপ্রেস, সেটি চাঁদপুরগামী, সেই ট্রেনটিও ছাড়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে। এবং কক্সবাজারগামী যে স্পেশাল ট্রেনটি বিশেষ করে পর্যটক নিয়ে ছুটে যায় কক্সবাজারের দিকে, সেই ট্রেনটিও প্রায় 2 থেকে 3 ঘন্টা দেরিতে ছেড়েছে। বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশ্যে সেটি ছেড়ে যায়, কিছুক্ষণ আগে সেটি ছেড়ে গিয়েছে স্টেশন থেকে। যাত্রীরা কিন্তু অন্য দিনে যেরকম যাত্রী থাকে আজকে তুলনামূলক কম, কারণ হচ্ছে মধ্যরাতে যখন রেলের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে অনেক যাত্রী সেটি জানতেন না। পাশাপাশি অনেক যাত্রীকে আমি দেখেছি স্টেশনে তারা এসেছেন, কিন্তু তারা আসলে অনেকটা ভাগ্য পরীক্ষার জন্য এসেছিলেন যে যদি ট্রেন যায় তাহলে তারা যাওয়ার সুযোগ পাবেন। তারা আসলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং খুশি তারা যেতে পেরে সব মিলিয়ে। আর রেল কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে যেহেতু মধ্যরাতের পরে গিয়ে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, তারা রেলের যে ইঞ্জিনগুলো পেয়েছে সেগুলো 6টার পর, আর 6টার পর পেলে সেটিকে আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিত করে তারপরে এখানে স্টেশনে এনে বগির সাথে লাগাতে হয়। সেই সময়টুকু তাদের লেগেছে এবং তারা আশা করছেন আজকে দিনের মধ্যে যে শিডিউল বিপর্যয় হয়েছে সেটি তারা কাটিয়ে উঠতে পারবেন রাত্রি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা একটু কুমিল্লার খবর জানবো। কুমিল্লা মাঝামাঝিতে পড়েছে চট্টগ্রাম, ঢাকা এবং একেবারে সিলেটের, সেখানে উভয়মুখী যাত্রীদের আসলে এক ধরনের চাপ এবং ভোগান্তি আছে। সে খবর আমরা জানবো আমাদের সহকর্মী মাসুদের কাছ থেকে। মাসুদ, কুমিল্লার মানুষ আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছে এই শিডিউল বিপর্যয়ের কারণে? যে মধ্যরাত থেকে যখন আসলে ট্রেন চলাচলের শুরু হয় তখন থেকে মূলত কিছু যাত্রী জানতে পেরেছেন, আর কিছু যাত্রী এখনও
আসলে জানতে পারেননি, যার কারণে কিন্তু স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা একটু কম রয়েছে স্টেশনগুলোতে। তবে আমরা দেখেছি যে কুমিল্লার যে কুমিল্লা স্টেশন বা কুমিল্লা লাকসাম জংশন এলাকায় কিন্তু ব্যাপক যাত্রী রয়েছে, যারা আসলে বরাবরের মতোই আসলে ট্রেন বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এই ট্রেন বিপর্যয়ের কারণে কিন্তু ভোগান্তি রয়েছে। আমরা দেখেছি নারী, শিশু থেকে বৃদ্ধ সকল ধরনের বয়সে মানুষ কিন্তু স্টেশনে এসেছেন, ট্রেনের অপেক্ষায় রয়েছেন। প্রায় কোনো ট্রেন হচ্ছে 2 ঘন্টা শিডিউল বিপর্যয় রয়েছে, আর কিছু ট্রেন প্রায় 1.5 ঘন্টার মতো বিপর্যয়ের মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু ভোগান্তি চরমে তারা বলছেন। আমরা কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে যে নোয়াখালী থেকে ঢাকাগামী যে উপকূল এক্সপ্রেস সেটি প্রায় 40 মিনিটের মতো যে নির্ধারিত শিডিউল সেটি থেকে কিন্তু একটু লেটে কিন্তু অতিক্রম করেছে কুমিল্লা। একই সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে চট্টলা এক্সপ্রেস সেটি আসলে ঢাকাগামী ট্রেন, সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা 19 মিনিট পর্যন্ত এখন পর্যন্ত লেটে আছে। আমাদেরকে এখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস সেটিও প্রায় 2 ঘন্টার মতো আপনার শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছেন। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন পাহাড়িকা প্রায় এখন পর্যন্ত কুমিল্লায় যে সময়টা আসলে পৌঁছার কথা ছিল সেটি থেকে প্রায় 2 ঘন্টা পিছিয়ে রয়েছে। একই সঙ্গে যদি আমরা বলি মহানগর প্রভাতীর কথা, মহানগর প্রভাতী ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে এসেছেন, কিন্তু সেটিও এখন পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে এখনও কুমিল্লা এসে পৌঁছায়নি, যার কারণে কিন্তু প্রায় এখন পর্যন্ত 3টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের মধ্যে রয়েছে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, আবার একটি ট্রেন রয়েছে সেটি প্রায় 1.5 ঘন্টার উপর শিডিউল বিপর্যয়ের মধ্যে রয়েছে। এতে করে কিন্তু আমরা দেখেছি যে দুই পাশে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে যাত্রীর অপেক্ষা রয়েছে। কেউ যাবেন ব্রাহ্মণবাড়িয়া, কেউ যাবেন সিলেটে, কেউ যাবেন চট্টগ্রাম, বা কেউ যাবেন ঢাকাতে, ময়মনসিংহ, জামালপুর। এই বিপুল সংখ্যক যাত্রী কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মালামাল নিয়ে এবং তাদের যে প্রয়োজনীয় ব্যাগ নিয়ে তারা কিন্তু অপেক্ষা রয়েছেন, এবং তাদের সাথে যে শিশু রয়েছে তাদেরকে নিয়ে একটা ভোগান্তির মধ্যে রয়েছে। তারা বলছেন যে একটি কর্মবিরতি শেষ হয়েছে গতকালকে, যে রেলের রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি শেষে যখন আপনার ট্রেন শুরু হয়েছে মধ্যরাত থেকে, সেটা আসলে অনেকে জানতে পারেননি নির্দিষ্ট সময়ে আসলে ট্রেন ছাড়বে কিনা। এতে করে কিন্তু ভোগান্তিটা বেড়েছে। তো রাত্রি ছিল কুমিল্লা থেকে। ট্রেন চলাচলের শিডিউল বিপর্যয়ের খবর জানাতে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ীদের মাঝে। তবে ইঞ্জিন সংকট থাকায় পণ্যবাহী ট্রেনেও তৈরি হয়েছে শিডিউল বিপর্যয়। এ নিয়ে বিস্তারিত জানাতে হালি শহর থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। পণ্যবাহী ট্রেন চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন? কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে জানাবেন। রাত্রি এখন পর্যন্ত হালিশহর চিটাং গুডস পোর্ট ইয়ার্ড, যেখান থেকে পণ্যবাহী ট্রেনগুলো দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, সেখানে প্রায় 60টি ট্রেন আটকা পড়েছে। মানে সেই ট্রেনগুলো পণ্য নিয়ে এখানে রেডি, কিন্তু ইঞ্জিন এখনও না আসে, সেগুলো ছেড়ে যেতে পারেনি। কিছুক্ষণ আগে একটি ইঞ্জিন এসেছে এবং সকাল 11টা বা কিছুক্ষণের মধ্যে একটি কন্টেনার ট্রেন এই সিজিপি ইয়ার্ড ছেড়ে যাবে বলে এখানকার যে স্টেশন ইয়ার্ড মাস্টার আছেন আব্দুল মালিক তিনি জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত 60টি ট্রেনের মধ্যে 4টি কন্টেনার ট্রেন রয়েছে এবং 3টি রয়েছে জ্বালানি তেলবাহী ট্রেন এবং আরেকটি ফুড গ্রেন বা খাদ্যশস্যের ট্রেন। তো আজ পর্যন্ত এখন থেকে রেলের যে পাহাড়তলি লোকোমোটিভ বা সেখান থেকে বলা হয়েছে যে তারা 2টি ইঞ্জিন তাদেরকে দেওয়া হবে। সেক্ষেত্রে আজকে হয়তো 2টির বেশি ট্রেন চালানো যাবে না। বিশেষ করে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে অনেকটা সংকট তৈরি হয়েছে এবং রংপুরগামী একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বা ওয়াগন কিন্তু পড়ে আছে, এবং এই ক্ষেত্রে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে একটি জ্বালানি তেলের ওয়াগন যাওয়ার কথা তেলবাহী, কিন্তু সেগুলোও কিন্তু এখনও আটকা পড়ে আছে। তবে তারা কিন্তু এখানে পণ্যবাহী ট্রেনগুলো চলার জন্য যেসব প্রস্তুতি সেগুলো সবগুলো নিয়ে রেখেছেন, এবং আপনারা দেখছেন যে পেছনে একটি ইঞ্জিন কিন্তু মাত্র এসেছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো কন্টেনার ট্রেনটি নিয়ে চলে যাবে।
তো আসলে পণ্যবাহী ট্রেন চলাচলে যদি বিঘ্ন ঘটে সেখানে জ্বালানি তেল এর যেমন কিছুটা সংকটের আশঙ্কা থাকে, অন্যদিকে চট্টগ্রাম বন্দরে কিন্তু কমলাপুর আইসিডিগামী যে পণ্য বা ট্রেন সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটে এবং বন্দরে আইসিডিগামী কন্টেনার জট তৈরি হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে আইসিডিগামী কন্টেনার রয়েছে প্রায় 1049 টিউস, যেখানে ধারণ ক্ষমতা 876 টিউস, অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 173 টিউস কন্টেনার বেশি রয়েছে। এবং বন্দরের চাহিদা যে প্রতিদিন তারা যদি 200 টিউস কন্টেনার কমলাপুর আইসিডিতে পাঠাতে পারে তাহলে তাদের আর এখানে কন্টেনার জট থাকে না। তবে কয়েকদিন ধরে কিন্তু গত কয়েক মাস ধরেই প্রচণ্ড ইঞ্জিন সংকটের কারণে কিন্তু চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে পর্যাপ্ত ট্রেন চালানো যাচ্ছে না। আগে যেখানে দৈনিক 7 থেকে 8টি ট্রেন চালাতে পারতেন তারা, এখন সেখানে মাত্র সর্বোচ্চ 4 থেকে 5টি ট্রেন চলছে। তবে যদি আজকে তাই এই যে ধর্মঘটের কারণে একদিন যাত্রীবাহী পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল, তাই চিটাগং গুডস পোর্ট ইয়ার্ডে কিছুটা যে একটা চাপ পড়েছে এবং ট্রেনগুলো শিডিউল ওলটপালট হয়ে গেছে এবং ইঞ্জিন যথাসময়ে না আসায় ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে না। তো রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো পণ্যবাহী ট্রেন চলাচলের সবশেষ। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজারা শিউলি। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বাস শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ। ধর্মঘটে দক্ষিণাঞ্চলের কতটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে? এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত ওই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিছুক্ষণ আগেই শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, তার সাথে আমার কথা হলো। এখানকার যিনি অফিস সেক্রেটারি রয়েছে তার সাথে কথা হয়েছে। তাদের বক্তব্য অনুসারে এখন পর্যন্ত তাদেরকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি বা কেউ যোগাযোগও করেনি। একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই 5 ঘন্টা যাবৎ কিন্তু এই বাস চলাচল বন্ধ রয়েছে। যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা সকালবেলাই এই বাস টার্মিনালে অর্থাৎ রূপাতলী বাস টার্মিনালে আসার পর তারা জানতে পারেন যে আজকে বরিশাল থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর চলাচল বন্ধ রয়েছে। কোন কোন রুটে গাড়ি চলাচল বন্ধ এগুলো যদি বলি, সেগুলো হচ্ছে বরিশাল থেকে খুলনা, বরিশাল থেকে ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা সহ যতগুলো এই 6 বা 7 জেলার যে রুটগুলো রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এর মধ্যে একটু জানিয়ে রাখি যে বরিশালের এই রূপাতলী বাস টার্মিনাল থেকে 110টির মতো গাড়ি রয়েছে। অন্যান্য মালিক সমিতির গাড়ি সব মিলিয়ে অর্থাৎ 550 গাড়ি দৈনিক এই বাস টার্মিনালে যাতায়াত করে। 550 গাড়িতে প্রতিটি গাড়িতে যদি 3 জন করে শ্রমিক থাকে তাহলে 1,500-এর বেশি শ্রমিক কিন্তু রয়েছেন। এই 1,500-এর শ্রমিকের মধ্যে সবাই কিন্তু এই জায়গাতে নেই। এখানে কমপক্ষে 500-র মতো শ্রমিক রয়েছেন। এই শ্রমিকরা কিন্তু সকাল থেকেই তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন কিভাবে সমস্যার সমাধান করা যায়, নিজেরা কথা বলছেন। তবে তাদের কাছে এখন পর্যন্ত প্রশাসনিক লেভেল থেকে আলোচনার জন্য অথবা সমস্যার সমাধানে কোনো পক্ষ থেকে কোনো কিছু কিন্তু বলা হয়নি। আর এই কারণে ভুগছেন কিন্তু সাধারণ মানুষ যারা যাত্রী রয়েছেন। আমরা দেখেছি যে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু সিএনজি, অটোরিকশা অথবা যে কোনো 3 হুইলারে চড়ে হাইওয়েতে কিন্তু যাত্রীরা যাচ্ছেন। তাদেরকে আমরা দেখেছি অবর্ণনীয় দুর্ভোগ। যেখানকার ভাড়া 50 টাকা সেখানে 150 টাকা পর্যন্ত সিএনজিতে নেওয়া হচ্ছে। এর চেয়েও কোথাও বেশি কিন্তু চলছে। এই অবস্থার এই পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে, কতক্ষণ থাকবে কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছে না। প্রশাসনের তরফ থেকে এদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি, এমনটি জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন কালাম চৌধুরী। তিনি আমাদেরকে আরও বলেছেন যে জানতে চেয়েছিলাম কেন তাদের এই ধর্মঘট হঠাৎ করে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই। তিনি যেটি আমাদেরকে বললেন যে আসলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের ভাষায় তাদের উপর গতকালকে আক্রমণ করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাস্তায় যদি গাড়ি তারা নামান তাহলে তারা নিরাপত্তাহীনতায় থাকেন। তাদের ভাষায় তাদের উপর আক্রমণ করা হয় এবং নানান জটিলতা তৈরি হয়। আসলে নিরাপত্তাহীনতার কারণেই তারা আজকে গাড়ি চালাতে পারছেন না, এই কথাটাই আমাদেরকে জানানো হয়েছে। তারা নিরাপদ সড়ক চান, নিরাপদে গাড়ি চালাতে চান, তাহলেই তারা আবার গাড়িতে নামবেন, এই আশ্বাসটুকু তারা চান। এতটুকুই ছিল বরিশালে যে বাস ধর্মঘট চলছে তার সবশেষ খবর।
বরিশালে চলছে বাস শ্রমিকদের ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফেরদাউস সোহাগ। দেখছেন এখন জনপদে। প্রশাসনের আশ্বাসে টানা 3 দিনের কর্মবিরতির পর কাজে যোগ দিলেন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল 8টার পর ডিপোগুলো থেকে শুরু হয়েছে জ্বালানি তেল উত্তোলন কার্যক্রম। বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে আটকে থাকা তেলবাহী লরিগুলো ছাড়তে শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে খালিশপুরের মেঘনা ডিপোর থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, ডিপোগুলো থেকে তেল উত্তোলন কার্যক্রম স্বাভাবিক চলছে কিনা বিস্তারিত জানাবেন। রাত্রি যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে কর্মবিরতি ডেকেছিল তারা, সেটি কিন্তু আজকে সকাল নাগাদ তারা সেই কর্মবিরতি স্থগিত করেছে প্রশাসনের আশ্বাসে। তো এই কর্মবিরতি স্থগিতের পর থেকেই কিন্তু খুলনায় যে পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি ডিপো রয়েছে, সেই ডিপো এলাকাতে কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি খুলনার মেঘনা ডিপো এলাকায়, এবং এখানে কিন্তু একের পর এক যে লরিগুলো রয়েছে সেই লরি কিন্তু ঢুকছে এবং তারা তেল লোড দিচ্ছে এবং তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং বের হয়ে কিন্তু তারা বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু তারা চলে যাচ্ছেন। আমরা দেখেছি যে গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু এই কর্মবিরতি চলছে, এবং এই 3 দিন ধরে কিন্তু বিভাগের বিভিন্ন জেলা থেকে যে লরিগুলো এসেছিল তেল নেওয়ার জন্য তারা কিন্তু এখানে আটকে ছিল, এবং আটকে থাকার পরে কিন্তু আজকে 3 থেকে 4 দিন পরে কিন্তু তারা তেল নিয়ে তারপরে তারা যাচ্ছেন। এবং আমরা জানতে পেরেছি যে এই 3 দিনের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি থাকার ফলে কিন্তু এখান থেকে কোনো প্রকার তেল লোড দেওয়া হয়নি এবং সেই তেল কিন্তু সরবরাহ করা হয়নি, যার ফলে কিন্তু বিভাগের যেসব জায়গাতে এই তেলগুলো সরবরাহ করা হয়ে থাকে সেই সব জায়গাতে কিন্তু বেশ তেলের একটি বড় সংকট দেখা দিয়েছিল, এবং পেট্রোল পাম্প যেগুলো ছিল সবগুলো কিন্তু প্রায় বন্ধের পথে ছিল। এবং এই যে ডিপোগুলো থেকে যখন তেলের যে সরবরাহ সেটি বন্ধ রাখা হয়, তখন কিন্তু বেশ বড় ধরনের একটি সংকট তৈরি হয় তেলের। বিশেষ করে শুধু যে পেট্রোল পাম্পগুলো তা কিন্তু নয়, পেট্রোল পাম্পের বাইরে অনেক জায়গাগুলো আছে যেখানে কিন্তু এই তেল ব্যবহার করা হয়। বিশেষ করে কৃষি অঞ্চল যে জায়গাগুলোতে রয়েছে, কৃষি অঞ্চলগুলোতে কিন্তু ডিজেলের ব্যবহার অনেকটাই বেশি থাকে। সেচের কাজে কিন্তু যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেখানে ডিজেল ব্যবহার করা হয়, সেই সব জায়গাতেও কিন্তু সংকট তৈরি হয়েছিল। তবে আমরা সকালে কথা বলেছি শ্রমিক ইউনিয়নের যারা নেতারা ছিলেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে মূলত তাদের যে ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে আটক করা হয়েছিল গত রবিবারে, এবং আটক করার পর থেকেই কিন্তু তারা এই যে কর্মবিরতির ডাক দেয়, এবং প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছে যে তাকে দ্রুত জামিনের মাধ্যমে তাকে কিন্তু ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দেবে, এবং তাতে যে যত সহযোগিতা প্রয়োজন হয় সেসব সহযোগিতা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা এই কর্মবিরতিকে স্থগিত করেছেন, এবং পরবর্তীতে যদি সেই আশ্বাসের যে কার্যক্রম সেটি যদি সম্পন্ন না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আবারও কর্মবিরতিতে আসতে পারে বলে এমন কথা বলেছেন এখানকার যারা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা যারা নেতারা রয়েছেন তারা। তো মোটামুটি বলে চলে যে তেলের যে ডিপোগুলো রয়েছে সেখানে কিন্তু কার্যক্রম একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে এই যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি তার স্থগিতের সবশেষ খবর। খুলনায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার এবং ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরা সেনা অফিসারদের যৌথ প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। উনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন, উনাদের এত দম্ভ, উনারা সবাই নিরপরাধ, কেউ কিছু করেন, তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে? উনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী, আমাদের বাবারা খারাপ, আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নাই। সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে, তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নেই, তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নেই, তারা তো তাদের র্যাঙ্ক ব্যাজ নেম প্লেট খুলে মুখে গামছা পেঁচায় নেই। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সেদিন মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন? আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি, আমাদেরকে যে মারতে নিয়ে যায় এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না। কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের? না তারা আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে, না আমরা খাইছি, না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, হতে পারে কারো এজেন্ডা ছিল, কেউ হুজুগে কাজটা করেছে।
আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয় আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম, এবং যেহেতু ভিতরে আরও অনেক মানুষ ছিল আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পড়া ছিল, আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন উনাদেরকে সামনে ঠেলে দিই আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়ে ছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি তারা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন? আমি যখন রাজধানী মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরা সেনা অফিসারদের যৌথ প্রেস ব্রিফিং চলছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আতশবাজির আগুন থেকে আলমদিনা ট্রেডার্স নামের একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত 1টার দিকে ফতুল্লার লালপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার পঞ্চবটি এলাকায় চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। সেই আতশবাজির আগুন পাশের এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়ে। সে সময় মুহূর্তের মধ্যেই টিনশেড কারখানাটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্জ্য ব্যবস্থাপনার সমস্যায় ভুগছে নরসিংদী পৌরসভা। দেশের গুরুত্বপূর্ণ জেলা শহরের এই পৌরসভায় মোড়ে মোড়ে ময়লার স্তূপ। অভিযোগ আছে, টানা কয়েকদিন ময়লা পড়ে থাকলেও নজর দেয় না পৌর কর্তৃপক্ষ। যদিও পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার বছরে কত টাকা ব্যয় হয় 1 মাস ঘুরেও মেলেনি সে তথ্য। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ। নরসিংদী স্টেশন রোড, যেখানে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, অথচ সেখানে সড়কের পাশেই ময়লার স্তূপ। কবে বা কখন এগুলো পরিষ্কার করা হবে তা জানে না কেউই। চলাচলকারীদের অভিযোগ, মাসের পর মাস এভাবেই পড়ে থাকে ময়লা, তারপরেও নজর নেই পৌর কর্তৃপক্ষের। এখানে ছিল বিশাল একটা স্তূপ, মাস পরে রয়েছে। তারা ময়লা পৌরসভা কখনোই অবহেলার কারণে নিতে চায় না। সারা নরসিংদী শহরে আনাচে দেখবেন রাস্তাঘাটে এনে সেখানে ময়লা পড়ে রয়েছে। এদের বিশেষ করে দেখেন, এদের একটা স্ট্যান্ড, এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। পৌরবাসীর অভিযোগ, শুধু স্টেশন রোড এলাকা নয়, একই অবস্থা শহরের অন্তত অর্ধশত স্থানের। মালাকার মোড়, সাটিরপাড়া, আরশিনগর ও বড়বাজার এলাকা সহ শহরের 9টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লার মোড়ে চোখ রাখলেই আন্দাজ করা যায় শহরের বর্জ্য ব্যবস্থাপনার কী চিত্র। বিভিন্ন জায়গায় ময়লার জন্য আর বেশি যানজট থাকে। আমাদের সেবা সঙ্গে মাইকিস্টান এই ময়লার জন্য অনেক যানজট থাকে, এখানে প্রশাসন যেতে পারে না। মহিলা কলেজের মতো একটা জায়গা, ওইখানে একটা নরসিংদী একটাই মহিলা কলেজ, ওইখানে গিয়ে দেখবেন যে ময়লার জন্য আপনারা ঠিকমতো দাঁড়াইতে পারেন না। সেবা সংকের মোড়, এটাও একই অবস্থা। শহরের যানজটের কারণেও এসব স্তূপ। কখনো কখনো ময়লা পরিষ্কার করা হলেও তা পর্যাপ্ত নয়। বর্জ্য পরিষ্কারের কাজে নিয়োজিত ব্যক্তিরাই বলছেন অব্যবস্থাপনার কথা। লোকের কমের কারণে ময়লাটি থাইকা যায়। লেবার কম, লেবাররা আপনার বেতন দেয় 160 টাকা, 160 টাকা হাজিরা বেতন, 160 টাকা হাজিরা খরচইও।
বর্জ্য ব্যবস্থাপনা নরসিংদীর জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে পৌরসভার দায়িত্বে থাকা স্থানীয় সরকারের উপসচিব তুলে ধরলেন নানা অপ্রতুলতা। তবে ময়লা পরিষ্কারে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে দাবি এই কর্মকর্তার। আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। মূলত এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে যানবাহনগুলো পৌরসভার পক্ষ থেকে ব্যবহার করা হয় সেগুলোর সংখ্যা খুবই অপ্রতুল, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যানবাহনগুলো কিন্তু অনেক পুরাতন। তারপরেও আমি সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি এবং বিষয়টাই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টা আমি মনিটরিং করছি। প্রায় 2 লাখ মানুষের জনবসতি, 10.32 বর্গ কিলোমিটার আয়তনের নরসিংদী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বাবদ বছরে কত টাকা ব্যয় দেখানো হয় 1 মাস ঘুরেও মেলেনি সে তথ্য। উল্টো পৌরসভায় গিয়ে বিপাকে পড়তে হয় টিম এখনকে। বাংলাদেশ ইতিমধ্যে পার করেছে বিজয়ের 53 বছর, আর নরসিংদী পৌরসভার বয়স 52। আর কত দিন গেলে এখানকার বর্জ্য ব্যবস্থাপনা স্বাভাবিক হবে, এমন প্রশ্ন সকলের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। দেখছেন এখন জনপদে। মাগুরায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এবছর খেজুর গাছ বৃদ্ধি পাওয়ায় জেলা ছাড়াও বিভিন্ন এলাকার গাছিরাও এসেছেন মাগুরায়। গাছিদের কাছ থেকে রস সংগ্রহ করে বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারগুলো বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করেছে। আর দেশের বিভিন্ন এলাকায় এই মিষ্টির কদর থাকায় অনলাইনেও বিক্রি হচ্ছে। আর খেজুরের রসের ভিন্নতর আঙ্গিকে বাণিজ্যিক চাহিদা বাড়ায় এই শীত মৌসুমে কোটি টাকা লাভের আশা করছেন ব্যবসায়ীরা। বিশ্বজিৎ বাপির প্রতিবেদন। কাকটাকা ভোর থেকে শুরু হয় গাছিদের তোড়জোড়। কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে রস আহরণে ব্যস্ত তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাছিরা কাজ করেন মাগুরায়। ঝুপড়ি ঘর বেঁধে সংগ্রহ করা রস থেকে গুড় পাটালি তৈরি করছেন তারা। উত্তরবঙ্গে থেকে এসে আমরা বিভিন্ন জায়গায় গাছ কেটে বেড়াই। এখানে পাটালি গুড় বেশি চাহিদা, এই জন্য এখানে আমরা আসছি গাছ কাটার জন্য। আমি প্রত্যেক দিন 30-35টা গাছ কাটি। এখন এই রসের এত চাহিদা, ঠিক আছে, এই রস দিয়ে বর্তমানে মিষ্টি বানাচ্ছে। 20 কিলোমিটার দূর থেকে আমরা আসছি সকালে রস খেতে এবং খেজুরের পাটালি খেতে। শীতে পিঠাপুলির পাশাপাশি এবার খেজুর গুড় বা পাটালি দিয়ে নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে প্যারা সন্দেশ, চমচম, রসগোল্লা, হাড়িভাঙা সহ নানান ধরনের মিষ্টি। মাগুরার এই মিষ্টির সুখ্যাতি থাকায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় কুরিয়ার বা অনলাইনেও খেজুর রসের মিষ্টি বিক্রি হচ্ছে। আর চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন কারিগররা। খেজুরের গুড়ের মিষ্টিটা অনেক সুন্দর এবং এইখানে আমরা সব সময় এসে খাই। অন্যান্য মিষ্টির থেকেও খেজুরের গুড়ির রসগোল্লা, তারপরে খেজুরের গুড়ির প্যাড়া সন্দেশ, খেজুরের গুড়ির কাঁচাগোল্লা, এইসব মিষ্টির চাহিদা এবার বেশি। খেজুর গাছের অর্থনৈতিক উপযোগিতার কারণে প্রতি বছর নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। নিরাপদ খেজুরের গুড় উৎপাদন বিষয়ে বিভিন্ন সময় কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এজন্য আমাদের খেজুর গাছের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মাগুরায় 200 হেক্টর জমিতে প্রায় 1,05,000 গাছ লাগানো হয়েছে। খেজুর গাছের সংখ্যা বাড়ায় এবছর প্রায় 2,500 টন গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার বাজার দর প্রায় 80 কোটি টাকা। এখন মাগুরা। এখন জনপদে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় কাটার মহা উৎসব। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারির সত্ত্বেও বিভিন্ন অজুহাতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। ধ্বংস হচ্ছে পরিবেশ, প্রাণ আর প্রকৃতি। বিস্তারিত বান্দরবান থেকে রিজভি রাহাতের প্রতিবেদনে। পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে বসতি গড়ে তুলছে জেলার লক্ষাধিক মানুষ। বিভিন্ন নির্মাণ কাজের অজুহাতে প্রতিনিয়ত চলছে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ। শহরের বালাঘাটা, কালাঘাটা ও টঙ্কাবতী সহ জেলার বিভিন্ন জায়গায় পাহাড় কাটার মহোৎসব। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি রয়েছে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেটরা দিনরাত সমান তালে কাটছে পাহাড়। তবে স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের যোগসাজশে চলে সিন্ডিকেটের পাহাড় কাটার কাজ। রাতের অন্ধকারে পাহাড় কাটতেছে। এই পাহাড় কাটার কারণে আমাদের রাস্তাঘাটে মাটি চলে আসে। বর্ষাকালের দিন পাহাড় ভাঙে লোকজন সব মারা যাইতেছে। আমরা চাই প্রশাসন এবং
এই দিকে দৃষ্টি আকর্ষণ করুক এবং তাদেরকে শাস্তির আওতায় আনুক। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান অবিলম্বে পাহাড় কাটা বন্ধ ও সিন্ডিকেট চক্র শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। বান্দরবানে যারা অবৈধভাবে পাহাড় কর্তন করবে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আমরা থানায় নিয়মিত মামলা করতে পারি, এনফোর্সমেন্ট মামলা অথবা মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা এই ধরনের অবৈধভাবে পাহাড় কর্তন করবে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। গত 1 বছরে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে 72টি মামলা সহ অর্ধ কোটি টাকার অধিক জরিমানা করেছে। এখন বান্দরবান। নেত্রকোনায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য চালু হওয়া বিশেষ শিক্ষণ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে 4000-এর বেশি শিক্ষার্থী। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 6 মাস বাকি রেখেই বন্ধ হয়ে যায় এই কেন্দ্রগুলো। এই অবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতেই নেত্রকোনায় চালু হয়েছিল বিশেষ শিক্ষণ কেন্দ্র। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া 8 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের আবারও শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে কাজ করছিলেন 280 জন শিক্ষক। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামিম ইকবাল। করোনা সময় পড়াশোনা বন্ধ হলেও এখন খালার বাড়িতে থেকে পড়ছেন বিশেষ শিক্ষণ কেন্দ্রে। তামিম ইকবালের মতো ঝরে পড়া অনেক শিক্ষার্থীর বিশেষ সুবিধায় আবারও ফিরছেন শিক্ষা কার্যক্রমে। এর মধ্যে হতদরিদ্র শিক্ষার্থীর সংখ্যাই বেশি। আমার মা বাবা থাকে বাড়িতে। আগে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, করোনার সময় সাইডা দিছিলাম। করোনা গেলাগা আমি নয়া ভর্তি হয়েছি। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে চলতি শিক্ষাবর্ষের 6 মাস বাকি থাকতেই বন্ধ হয়ে যায় শিক্ষণ কেন্দ্রগুলো। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত হতো শিক্ষণ কেন্দ্রগুলো। এই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে বই, পোশাক ও শিক্ষা উপকরণ পান। পাশাপাশি কেন্দ্রগুলো ছিল হতদরিদ্র এবং অভিভাবকহীন শিশুদের জন্য ভরসার জায়গা। কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা বন্ধের শঙ্কায় রয়েছে অনেকেই। এখান থেকে বই, কলম, খাতা, ব্যাগ, স্কুল ড্রেস সবই দেয়। আমি স্কুলে পড়তাম না, এখন এখানে স্কুল পেয়েছি, এখানে ভর্তি হয়েছি। এখান থেকে আমি বাংলা, ইংরেজি, গণিত এবং আরো অনেক কিছু শিখতে পারছি এবং করতে পারছি। শিক্ষা সংশ্লিষ্টদের দাবি, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে অভিভাবকরা জানান, প্রকল্পের মেয়াদ বিশেষ বিবেচনায় বাড়ানো অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া না হলে অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকবে। শুনতাছি বদ্ধ হয়ে যাইব, তো বদ্ধ হয়ে গেলে আমরা মেয়েটি হুলাহান্ডি কই করবো, কিভাবে করবো? আমরা তো হরালে অন্যান্য করানোর মতো আমরা যোগ্যতা না। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেলে তো ক্ষতি হবে। অন্য জায়গায় নিয়ে ভর্তি করলে টাকা পয়সা লাগবো। এনে যদি আরো 6 মাস চলে তাহলে এখানে আমার টাকা পয়সা লাগতেছে না। শিক্ষার্থীদেরকে অনেক উপকার হতো। এই বাচ্চাগুলো এখন তো কোনো জায়গায় ভর্তি করানো যাইতেছে না। আরো যদি আমরা 6 মাস পেতাম তাহলে আমাদের কোর্সটা শেষ হলে আমাদের অনেক উপকার হতো। বাচ্চাগুলোকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারতাম আর কি। এই বাচ্চাগুলোকে আবার মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এটাকে খুব জোর দিয়ে আমাদের সরকারের উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের যারা কর্মকর্তারা আছেন তারা এটা খোঁজ নিক এবং তথ্য সংগ্রহ করে তারা এই ছেলেগুলোকে বা এই ছেলে মেয়েগুলোকে আবার স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেবে। জেলা শিক্ষা কর্মকর্তা জানাচ্ছেন, শিক্ষণ কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কিছু শিক্ষার্থী ঝরে পড়তে পারে। কিছু শিশু ঝরে পড়তে পারে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু উদ্যোগী হতে হবে যাতে কোনো শিশু যেন আমাদের বাদ না পড়ে। আমরা যে বাস্তবায়নকারী যে এনজিও, সেই এনজিওকে আমরা বলেছি যাতে শতভাগ শিশুকে জন্য আমরা বিদ্যালয়ে ভর্তি করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে, তারা সেটা এনশিওর করে। নেত্রকোনার সদর, আটপাড়া, পূর্বধলা ও কলমাকান্দা উপজেলার মোট 280টি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 4200 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এখন জনপদের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। ফাল্গুন না আসলেও সাতক্ষীরার বেশ কিছু এলাকার আম গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে, তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, কোন জাতের গাছের আম গাছগুলোতে আগাম মুকুল আসতে শুরু করেছে জানতে চাই, এবং একই সাথে জানতে চাই এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে। রাত্রে সাতক্ষীরা অঞ্চলে মূলত আবহাওয়াজনিত কারণে আম গাছগুলোতে আগাম মুকুল আসে, একই সাথে আমটি কিন্তু আগাম বাজারে উঠতে শুরু করে। তো এখন যেহেতু ফাল্গুন আসতে আরো কিছুদিন বাকি আছে, এর মধ্যেই কিন্তু সাতক্ষীরার শীত কিছুটা অনুভূত কম হচ্ছে, যে কারণে মূলত গাছগুলোতে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমের যে মুকুল সেটি আসতে শুরু করেছে। এখানকার প্রায় 5,000 আম বাগান রয়েছে সাতক্ষীরা জেলায়। কৃষি বিভাগের হিসেবে এখানে এবছর 4,118 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। সেই আম বাগানগুলোতে মূলত আম চাষ করে থাকেন। বাণিজ্যিকভাবে এখানকার কৃষকরা, চাষিরা রয়েছেন, তারা কিন্তু আম উৎপাদন করে থাকেন। তো এবার প্রায় 50 থেকে 60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি বিভাগ বলছে যে যেহেতু এখন আবহাওয়াজনিত কারণে সাতক্ষীরা অঞ্চলে আমের গাছগুলোতে আগাম মুকুল আসতে শুরু করেছে, সেই কারণেই তারা মূলত কৃষকদের পরামর্শ দিচ্ছেন যাতে গাছের মুকুল রক্ষায় তারা এখনই স্প্রে করতে শুরু করেন, একই সাথে গাছের গোড়ায় যাতে পানি দেওয়া হয়। যেহেতু এখন আকাশে কিন্তু মেঘ রোদ কম উঠছে, একই সাথে সকালে কুয়াশা দেখা যাচ্ছে, এই কুয়াশার কারণে গাছের মুকুল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেই কারণে মূলত তারা পরামর্শ দিচ্ছেন যাতে এই ক্ষতিগ্রস্তটি না হয়। এবং এবার কিন্তু আম উৎপাদনের লক্ষ্যমাত্রা তারা বলছেন যে 50 থেকে 60,000 মেট্রিক টন আম উৎপাদন হতে পারে, কারণ গত বছর আমের উৎপাদন কিছুটা কম হয়েছিল, এবছর সেই উৎপাদনটি বেশি হতে পারে। কারণ এক বছর যখন আম কম হয়, পরবর্তী বছর কিন্তু গাছের আমটি বেশি হয়। এটি আমের জাত অনুযায়ী হয়। সাতক্ষীরাতে মূলত হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি 3টি জাতের আম ব্যাপক হারে চাষ হয়ে থাকে, একই সাথে অন্যান্য জাতের আমও কিন্তু চাষাবাদ হয়। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আমের মুকুল নিয়ে সবশেষ তথ্য। রাত্রি সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।